অনেকে বলবেন কি সংস্কার হয়েছে। গতকালকে আমাদের শফিক সাহেবের কথা শুনছিলাম। তিনি একটা সংস্কারের কথা বলছিলেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটাকে পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে। নাম পরিবর্তনের একটা সংস্কার হয়েছে। আমাদের যে জুলাই সনদ অথবা সংস্কার সনদ, আপনারা একটা জিনিস জিজ্ঞাসা করবেন যে এই জুলাই সনদ বা সংস্কার সনদ এর মাঝে শিক্ষা সংস্কারের কোনো ধারা উপধারা আছে কিনা জিজ্ঞাসা করবেন। আমি বলবো না যে এটা আছে কিনা, এটা আমি বলবো না। আর একটা জিনিস জিজ্ঞাসা করবেন, এই যে একটা সংস্কারের প্যাকেজ, এই সংস্কারের প্যাকেজের মধ্যে আমাদের পুলিশ আইন শৃঙ্খলা পুলিশ সংস্কারের কোনো বিষয় আছে কিনা খালি জিজ্ঞাসা করবেন। আমি বলছি না আছে কিনা, আপনারা জিজ্ঞাসা করবেন, যারা সংস্কারের কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে কয়টা গেল? শিক্ষা গেল, আর হলো পুলিশ আইন শৃঙ্খলা গেল। সংস্কারের যে প্যাকেজ আছে এর মধ্যে স্বাস্থ্য সংস্কারের কোনো বিষয় আছে কিনা, আপনাকে যারা সংস্কারের কথা বলবে তাদেরকে এই জায়গাটা জিজ্ঞাসা করবেন যে আমার সম্মতি বা অসম্মতির বিষয়ে স্বাস্থ্য সংস্কারের বিষয় আছে কিনা জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আমি বলবো না এটা আছে কিনা। এটা আপনারা এদেশের মানুষ একটা গণভোটে সামনে ভোট দিবেন। এক্স্যাক্টলি এদেশের মানুষ জানে না এই সংস্কারের প্যাকেজের মধ্যে শিক্ষা সংস্কারের কোনো সম্ভাবনা বা ভবিষ্যৎ আছে কিনা, স্বাস্থ্য সংস্কারের কোনো অগ্রগতি আছে কিনা, অথবা আইন শৃঙ্খলা পুলিশ সংস্কারের কোনো বিষয় আছে কিনা। এই যে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করলাম। আজকে অনেক ঐতিহাসিক একটা বিষয় জিজ্ঞাসা করব। 1975 সাল সম্ভবত সিকিমে একটা গণভোট হয়। সিকিমে গণভোট হয় এইভাবে যে যে ভারত সিকিমকে অ্যাকোয়ার করবে। তো সিকিমের নাগরিকরা ভোট দেবে যে তারা ভারতের 27তম বা 26তম একটা অঙ্গরাজ্য হবে কিনা, এরকম একটা গণভোট। ঠিক আছে, সিকিমের নাগরিকরা গণভোট দিচ্ছে যে 1975 সালে ভারতের একটা অঙ্গরাজ্য সিকিম হবে কিনা। অদ্ভুতভাবে 97% মানুষ মতামত দিছে সিকিম ভারতের একটা অঙ্গরাজ্য হবে। মানে সিকিমের পাবলিকও মাল খায়ার টাল হয়ে গেছিল, হয়ে গিয়া ভারতের একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য গণভোটে অংশ নিছে। এই প্রেক্ষাপটটা আসলো কিভাবে? জনপ্রিয়তার সাথে এই অপকর্মটা সিকিমের নাগরিকরা করে কিভাবে বিপদে পড়লো? আমরা যে লেন্দুব দর্জির কথা বলি না, বিভিন্ন রাজনৈতিক দল খালি নামটা বলে লেন্দুব দর্জি। তো লেন্দুব দর্জির ঘটনাটা কেউ আসলে জানে না। লেন্দুব দর্জির ঘটনাটা আসলে কি ঘটেছিল? সিকিমে দুই ধরনের প্রশাসন ছিল। রাজার রাজ্য রাজত্ব বহাল ছিল, অর্থাৎ রাজা নিজে রাজা এখানে, আর আরেকটা পার্লামেন্টও ছিল সেখানে। যেটা ব্রিটেনে যেরকম রাজ পরিবারের রাজত্ব তারাও আছে, আবার পার্লামেন্টও আছে। তো পার্লামেন্ট আছে সেখানে, সেই পার্লামেন্টে লেন্দুব দর্জি হলো তার নিয়ন্ত্রণ। পার্লামেন্ট চালায় লেন্দুব দর্জি, কিন্তু রাজা আলাদা। তো লেন্দুব দর্জি একটা আওয়াজ তুললো যে আমরা আর রাজার অধীনে থাকবো না, রাজার অধীনে থাকবে না। জনগণ খুবই পছন্দ করলো যে হ্যাঁ, রাজাকে আমরা খাজনা দেবো না, রাজার অধীনে থাকবো না, আমাদের থাকবো না এটা। তাহলে কি করতে হবে? গণভোট করতে হবে। কিসের গণভোট? যে আমরা রাজার অধীনে থাকবো কি থাকবো না এই বিষয়ে। এখন লেন্দুব দর্জি ভারতকে আহ্বান জানাইছে যে তোমরা এটা আমাদেরকে গণভোট দাও, তোমাদের মিলিটারি ঢুকাও, এটা গণভোট করে দাও যে আমরা এই রাজার অধীনে থাকবো না, আমরা স্বাধীন হয়ে যাব। ঠিক আছে, তো দেখেন লেন্দুব দর্জি স্বপ্ন দেখাইছে রাজার দাসত্ব থেকে মুক্তির জন্য, কিন্তু ঘটনা কিভাবে ঘটে গেছে? গণভোটের সময় উদ্দেশ্য ছিল রাজার অধীনে থাকবে না। ঠিক আছে, গণভোটের সময় গণভোট দিছে যে এইটা এখন থেকে
ভারতের একটি অঙ্গরাজ্য হবে, ঠিক আছে? সেই গণভোটে অনেক জনের 97% ভোট পেয়ে সিকিমের জনগণ নিজের পাছা নিজেই মেরে দিয়েছে, ঠিক আছে? খারাপভাবে বলার জন্য দুঃখিত। লেন্দুর দর্জির নাম অনেকে শুনছেন, ঘটনাটা জানতেন না। তো গণভোট আসলে কি, গণভোট কতটা খারাপ, গণভোট বাংলাদেশে কেন বাতিল হয়েছে, এটা আমরা কেউ জানি না। গণভোট হলো ওই জিনিস, যে জিনিসটা কোনো ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতায় থেকে তার অবৈধ ইচ্ছা বাস্তবায়নের জন্য একটা কৃত্রিম ভোটের আয়োজন করে, জনগণের উপর দায় দিয়ে দেয় যে জনগণ দায় নিচ্ছে, জনগণ ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তি নিজেই গণভোটের পক্ষে প্রচার প্রচারণা করতে থাকে। বোঝার চেষ্টা করেন, গণভোট, এই যে দেখেন সিকিমে যেটা ঘটেছে, সিকিমে জনপ্রিয়তার সঙ্গে পার্লামেন্ট গণভোট আয়োজন করছে। উদ্দেশ্য ছিল যে গণভোটের মাধ্যমে তারা রাজা থেকে মুক্তি পাবে, কিন্তু সেই জায়গায় নিয়ে যেয়ে ভারতের দাসত্বে ঢুকাই দিছে, ঠিক আছে? তো আমাদের এখানেও একটা গণভোট হচ্ছে, এই গণভোটে সরকার নিজেই গণভোটের পক্ষে প্রচার করছে। তো যদি জনগণেরই ভোট প্রয়োজন হয়, জনগণেরই মতামত প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্র নিজে গণভোটের পক্ষে বিপক্ষে যখন স্ট্যান্ডবাজি অবস্থান নেয়, তো এটা তো ভোট বলার প্রয়োজন নাই, কলমে স্বাক্ষর দিয়ে আপনারা এটা করে ফেলেন, তাই না? কলমে স্বাক্ষর দিয়ে করে ফেলেন আপনারা, যদি নিজেরাই প্রচার প্রচারণা করেন, ঠিক আছে? তো আমি বলতেছি, ভোট শব্দটা যেহেতু এর সঙ্গে রাখছেন, তাহলে এটাকে জনগণকে ডিসাইড করতে দেন, জনগণ নিজেদেরকে মতামত প্রচার করতে দেন। আসলে গণভোটে আমি কিছু লিমিটেশনস এইভাবে আলোচনা করছি। এই সামনের যে গণভোট, দেখুন এখানে রাষ্ট্র যেই দফাগুলোতে গণভোট হচ্ছে সেগুলো নিয়ে প্রচারের কোনো ব্যবস্থা করেনি। যেই দফাগুলো, তারা জনগণের সামনে ওই দফাগুলো আনতে চায় না, যে এই গণভোটে হ্যাঁ না থাকলেও এর পিছনে 48টি বা 30টি সংস্কারের বিষয় আছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল আমাদেরকে গণভোটের জন্য যে জুলাই সনদে স্বাক্ষর নেওয়া হয়েছে পরবর্তীতে তা বিকৃত করা হয়েছে। আমার আপনাদের মাধ্যমে একটা জানতে চাওয়া, আচ্ছা গণভোটের জন্য যেটা আসতেছে, জুলাই সনদে আমরা যা যা স্বাক্ষর করলাম রাজনৈতিক দলগুলো, এবং পরবর্তীতে যা যা পরিবর্তন হলো, এইটা কি জনগণের কাছে প্রকাশ করা হয়েছে? আমরা এক্স্যাক্টলি যা যা স্বাক্ষর করেছি সেখান থেকে যা যা বিকৃত করা হলো তা কি আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে? আপনারা যারা এর পক্ষে অবস্থান নেবেন তারা কি জানেন যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেখান থেকে পরিবর্তন করে কোন অবস্থানে নিয়ে আসা হয়েছে তা কি আপনারা জেনেছেন যারা পক্ষে বলছেন? একইভাবে জুলাই সনদে যারা বিপক্ষে বা গণভোটের যারা বিপক্ষে তাদেরকে বলছি যে আপনারা যে এটার বিপক্ষে বলছেন, আপনারা কি পুরোটা পড়ছেন? আমি দুই পক্ষকেই বলছি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল পরবর্তীতে যা পরিবর্তন করা হলো, এটা কি কি পরিবর্তন করা হয়েছে, আপনারা কি সেই আপডেট কপিটা আবার পেয়েছেন? আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, পেয়ে থাকলে ভালো, পেয়ে না থাকলে আমি পাই নাই। এখানে সমস্যাটা কি দেখুন, জামাতের একটা বড় ইচ্ছা ছিল যে এই জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট হবে, সেই গণভোটে সরকারের ক্ষমতা এবং এই জুলাইয়ের পক্ষের যারা তাদের ক্ষমতা সব একীভূত করে পুরা সংবিধানকে মাটি চাপা দিয়া ধ্বংস কইরা নতুন করে তারা একটা কিছু বানাতে চায়, ঠিক আছে? নতুন করে কিছু বানাতে চায় এবং তারা বিশাল উৎসব করতে চায় এবং এটাকে দ্বিতীয় স্বাধীনতা নামে নাম দিতে চায়, এবং এটা তখন থেকে হবে একটা ভিন্ন বাংলাদেশ, যেই বাংলাদেশে জামাত তাদের মতো করে পলিসি ডেভেলপ করবে, এই ধরনের একটা তৎপরতা। তো কেন সেটা হলো না? সেটা হইতো, কিন্তু এই তারাই যে মতামতগুলো দিচ্ছিল
নিজেরাই সেই মতে ঐক্যমত হতে পারছিল না। দূরে জামাত মানে দূরে বিএনপি মানে না, দূরে আপনার হলো সাকি ভাইরা মানে না, দুইটা মাহমুদুর রহমান মান্না ভাইরা মানে না, দুইটা আবার হলো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মানে না। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভাইয়েরা ওরা তো সবসময় বেশি বুদ্ধি, তিনতলা বুদ্ধি, তারা তো আরো বেশি মানে না। তো এইরকম হলো অবস্থা হওয়ার কারণে আলটিমেটলি জুলাই সনদে ঐক্যমত্য বলে কিছু নাই। জুলাই সনদ ঐক্যমতের একটা ফলাফল না, এটা হলো দ্বিমতের একটা ফলাফল। এটা ঐক্যমত কমিশন না, এটা একটা দ্বিমত কমিশন, আমার আমার অবজারভেশন। ঠিক আছে? তো এইরকম একটা জিনিস নিয়ে, যেটা বাংলাদেশের জনগণ জানে না, যেটা রাজনীতিবিদরাও জানে না। আরে বড় বড় রাজনীতিবিদ মুখের সামনে হ্যাঁ অথবা নায়ের পক্ষে যখন আপনাদের কাছে প্রস্তাব নিয়ে যাবে, ধরেন কেউ নায়ের পক্ষে প্রস্তাব নিছে, ওরা বলবেন আরে ভাই তুই না বলতেছো, তুই বলতো কিসের জন্য না বলতেছো, ও বলতে পারবে না। এই জুলাই সনদে অনেক ভালো কিছু আছে ভাই, অনেক ভালো কিছু আছে যেগুলো অবশ্যই সমর্থন করলে দেশের অনেক ভালো হবে। কিন্তু এই জুলাই সনদের এই ভালো কিছু দিয়ে এর মাঝে জামাতের এমন কিছু এজেন্ডা আছে যা দিয়ে সারা বছর, মানে 5টা বছর মানে সরকার কোনো কাজই করতে পারবে না, সরকার কোনো পলিসি নিতে পারবে না, কোনো একটা ভালো মানে ভালো ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিতে পারবে না, ভালো একটা নীতি হাতে নিতে পারবে না। জায়গায় জায়গায় বাধাগ্রস্ত করার সব বন্দোবস্ত এই জুলাই সনদের মধ্যে আছে। আমি বলতেছি জুলাই সনদে এমন কিছু আছে যা খুবই ভালো, খুবই দরকার দেশের জন্য, কিন্তু সেইটাকে মার্কেটিং কইরা ব্যাকওয়ার্ডে এমন কিছু বিরক্তিকর জিনিস রেখে দিয়েছে, এমন কিছু আপত্তিকর জিনিস দিয়েছে, যারা রাষ্ট্র চালাবে তাদেরকে জায়গায় জায়গায় বাধাগ্রস্ত করবে, যাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় তাদের ইচ্ছা বাস্তবায়ন করতে দেবে না। দেখেন, রাষ্ট্র যে চালাবে দায় তার, রাষ্ট্র যে চালাবে দায় তার। কোন জায়গায় কোন পুলিশ সেট আপ হবে, কোন জায়গায় কোন সেনাবাহিনী সেট আপ হবে, কোন জায়গায় কোন আইন শৃঙ্খলা সেট আপ হবে, এটা রাষ্ট্র যে চালাবে তার দায়। এখানে যখন অন্য কেউ রাষ্ট্র চালাচ্ছে না, ধরেন একটা দল 20টা আসন পাইছে, 280টা দলই রাষ্ট্রপক্ষ পেয়েছে, মানে ক্ষমতাসীন দল পেয়েছে, তাহলে 20টা আসন পেয়ে যদি সে 280টা আসনের পাওয়ার মতো সমান খবরদারি করে, তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না। যদি 10টা আসন পেয়ে কেউ 290টা আসন পাওয়ার মতো খবরদারি করার পাওয়ার কোনো বিরোধী দল পায়, তাহলে রাষ্ট্র নামে আর রাষ্ট্র থাকবে না। জায়গায় জায়গায় বিরোধিতা করে 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 রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্র, বিশৃঙ্খল রাষ্ট্রতে পরিণত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর একটা জায়গা, সেটা হলো আমাদের সংবিধানের 4 মূলনীতি ছিল। 4 মূলনীতি দেশের সমস্ত সমস্ত ন্যায় নীতিকে ধারণ করে। জাতীয়তাবাদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সার্বভৌমত্ব নামে নতুন শব্দ আমদানি করছি না, এই শব্দটা একবারেই নতুন না। সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, এই বিষয় সমন্বয় হলো জাতীয়তাবাদ। স্বনির্ভর হলে আপনাকে কারোর কাছে মাথা নিচু করতে হয় না, দেশ প্রত্যেকটা মুহূর্তে স্বনির্ভর হওয়ার লড়াই করবে, এইটাই জাতীয়তাবাদ। এবং দেশ স্বনির্ভর হলে অন্যের কাছে বুক ফুলায় চলতে পারে, জাতীয়তাবাদ। সমাজতন্ত্র, আমরা আমরা যে সামাজিক ব্যবস্থাপনা আছে না, এই সমাজতন্ত্রের এখানে অর্থ হলো যে আপনি চাইলেই সামাজিক ন্যায় বিচারকে আপনি উপেক্ষা করতে পারবেন না। এই সামাজিক ন্যায় বিচার, সামাজিক সাম্য, এই বিষয়গুলো সমন্বয় এখানে সমাজতন্ত্র। ইচ্ছা করলে কেউ একজন 300 টাকা কেজি আলু বিক্রি করতে পারবে না, এই যে পারে না, রাষ্ট্র যে দাম ঠিক করে দেয়, এটাই সামাজিক অর্থনীতি। ইচ্ছা করলে একজন সংকটের কারণে 3000 টাকা গ্যাস বিক্রি করতে পারবে না, এই যে পারবে না, রাষ্ট্র যে জরিমানা করে, এটাই সমাজতান্ত্রিক অর্থনীতি। অর্থাৎ এইটা হলো সংকটের কারণে অনেক বেশি দামে কেউ একটা অর্থনৈতিকভাবে লাভবান হবে, এটা করতে না পারার নীতি হলো সমাজতন্ত্র। ঠিক একইভাবে গণতন্ত্র আছে, সকল ধর্মের জন্য ধর্ম নিরপেক্ষতা অথবা একটা সহাবস্থান, এইরকম একটা ব্যবস্থাপনা মিলে আমাদের 4 মূলনীতি। এই 4 মূলনীতিকে আঘাত করতে চায়, এই 4 মূলনীতিকে বদলে তারা নিজেরাও ঐক্যবদ্ধ হতে পারে নাই। ও বলে আমারটা দিতেই হবে, আর জামাত বলে তারটা না হলে মানবে না, এনসিপি বলে কি রে আমরা নতুন নতুন মুক্তিযোদ্ধা, তাদেরটা না মানলে কি মূলনীতি ঠিক হবে? তারা বলতেছে বহুত্ববাদ দিতে হবে। বহুত্ববাদ একাত্মবাদ শব্দর বিপরীত, আর একাত্মবাদ শব্দটা আসছে একাত্মবাদ খোয়া থাকে। ঠিক আছে, তারা বলতেছে না বহুত্ববাদ লাগবে। এইরকম নানান বিষয় এখানে খিচুড়ি পেঁচাল এখানে রয়েছে। এই সব কিছু যাহাই ভালো বা যাহাই খারাপ, তাই জনগণের কাছে কেন প্রকাশ করা হবে না? এখন এই গণভোটকে যদি পাশ করাতে হয়, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে
ব্যালট পেপার ছিঁড়ে ছিঁড়ে গণভোটে ভরতে হবে। গণভোটের সমস্যা কি আসলে? গণভোট মানে সমস্যা কি? দেখুন, একটা দেশে ধরেন 51% লোক এই গণভোটের পক্ষে রায় দিল, হাঁ দিল, 49 ভাগ মানুষ এই গণভোটের পক্ষে দ্বিমত দিল। তাহলে 49 ভাগ মানুষের মতের বিরুদ্ধে জোর করে আপনি এমন একটা বন্দোবস্ত চাপাই দিচ্ছেন 49 ভাগ মানুষের বিরুদ্ধে। সুতরাং কোনো একটা ভাগের মানুষের বিরুদ্ধেই মতামত চাপায় দেওয়া যায় না, চাপায় দেওয়া যায় না যে আমরা এটা চাপাই দিচ্ছি, এভাবে এইভাবে চাপা দেওয়া যায় না। আর এই সবচেয়ে বড় সমস্যা হলো, মানে এটা হলো আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। আমি মনে করি আওয়ামী লীগের ব্যাপকভাবে গণভোটে অংশ নেওয়া উচিত। যদি একটা আওয়ামী লীগ যে একটা সামাজিক রাজনৈতিক সংকটে পড়ছে, তাদের জন্য এই গণভোটটা একটা আশীর্বাদ, একটা আশীর্বাদ। আর যারা রাষ্ট্র চালাবে তাদের জন্য গণভোটটা একটা অভিশাপ। যারা রাষ্ট্র সামনে চালাবে তাদের জন্য গণভোটটা একটা অভিশাপ হবে, আর এই গণভোটটা হবে আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। সরি, গণভোটটা আওয়ামী লীগের জন্য কেন আশীর্বাদ? কোনোভাবে যদি আওয়ামী লীগ এত বড় একটা দুর্ঘটনার পরে যদি দেখাতে পারে যে 30% জনগণ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, এটা যদি দেখাতে পারে, তো তারপরের দিন থেকে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। হ্যাঁ, তারপরের দিন থেকেই যে অন্তত 30 ভাগ জনগণ এই সিস্টেমের বিরুদ্ধে, ঠিক আছে, এবং তারা শক্তি পাবে। আর এটা যদি কোনোভাবে 40 ভাগ হয়, তাহলে 40 ভাগ সমর্থন তো কোনো রাজনৈতিক দলেরই নাই, কোনো রাজনৈতিক দলেরই নাই। সবাই 15% 20% নিয়ে রাজনীতি করে, 10% 12% নিয়ে রাজনীতি করে। কোনোভাবে 40% যদি তারা ভোট পায়, তাহলে অবস্থা বুঝতে পারবেন, আপনারা খেলা দেখবেন তারপরে। আর কোনোভাবে যদি 51% যদি গণভোটে নায়ের পক্ষে যায়, ঠিক আছে, তাহলে তাহলে এখানে গাড়ি ঘুরাই নেন এখানে, তাহলে তাহলে পুরা দেখবেন যে সমন্বয়ক যারা আছে না, এরা দৌড়ের উপর থাকবে। ওই দিন থেকে সমন্বয়ক নামে কোনো পরিচয় কেউ দেবে না। এটা হলো আমি আজকে বলে রাখলাম। তো ভালো থাকবেন। গণভোট আসলে কেমন জালিয়াতিপূর্ণ ভোট, এবং কেন এদেশের মানুষ গণভোট বন্ধ করেছিল, কেন গণভোট বাতিল হয়েছিল, এবং কেন গণভোট মানে চুরির ভোট, এইটা এই দেশের মানুষ, এই প্রজন্ম জানবে যে গণভোট আসলে কোনো ভোট না। গণভোট হলো ক্ষমতার দাসত্ব, গণভোট হলো ক্ষমতার অন্যায় ইচ্ছা বাস্তবায়ন, গণভোট হলো ক্ষমতায় থেকে ক্ষমতা প্রলম্বিত করার একটা ইচ্ছা। এইটা এইটা এইটাই দেশের মানুষ জানবে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।